ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি প্রদ্যুৎ। দেখো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ভূগোল 2021 নবম শ্রেণী পূর্ণমান 50। তো এর আগে যতগুলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তাদেরকে কম্পাইল করে বা একসঙ্গে করে কিন্তু এই মডেল অ্যাক্টিভিটি টাস্কই তৈরি করা হয়েছে। তো এটাকে তোমরা পার্ট 8 বলতে পারো। এটা 2021 সালের নভেম্বর মাসের জন্য এবং এটাই 2021 সালের শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ঠিক আছে, তো আজকে যারা চ্যানেলে নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকে, আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো 1 নম্বর দাগের কি বলছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 9টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। তো 1-এর 1 কি বলছে দেখো, সৌরজগতের বহিস্থ গ্রহগুলির যে বৈশিষ্ট্যটি থাকে না সেটি হলো। তো এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে অপশান নম্বর গ, অর্থাৎ এরা কঠিন শিলায় গঠিত। এই যে বিবৃতি এটা কিন্তু ভুল। ঠিক আছে, এরা আকারে বড়, এদের নির্দিষ্ট কক্ষপথ আছে, এরা সূর্য থেকে অনেক দূরে অবস্থিত, এই কথাগুলো কিন্তু ঠিক। তো এরা কঠিন শিলায় গঠিত এই কথাটা কিন্তু ঠিক নয়। তো এইটা সেই জন্য কি হবে এক্ষেত্রে সঠিক অপশান। এবারে চলো 1-এর 2 নম্বর দাগের কি না, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো। তো এখানে 4টি অপশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। তো তোমরা একটু, আমার কাছে ছায়া প্রকাশনীর বই আছে এবং প্রান্তিকের বই আছে, তো আমি দুটো বই থেকেই কিন্তু তোমাদের উত্তরগুলো জায়গাতে জায়গাতে পৃষ্ঠা দিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো ছায়া প্রকাশনীর বইতে আমার কাছে যে বই আছে সেই বই অনুযায়ী 22 নম্বর পেজ। এখানে দেখো একটু যে সূর্যর উত্তরায়ণের শেষ সীমা, এখানটা আমি দাগ দিয়ে রেখেছি। দেখো 21শে জুন তারিখে সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ায় ওই দিনটিকে কর্কট সংক্রান্তি বলে। ঠিক আছে, এবং এই দিনটি কিন্তু সূর্যের উত্তরায়ণের শেষ দিন। তাহলে উত্তরায়ণের শেষ দিন কোনটা না 21শে জুন, এবং সেটা কিন্তু কর্কট ক্রান্তি রেখাতেই ঘটে। ঠিক আছে, তো এই জায়গাটি তোমরা পড়ে নেবে। আর তাহলে এখানে সঠিক অপশান কোনটা হবে না কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ অপশান নাম্বার খ। তোমরা উত্তরটি কিভাবে লিখবে, আগে দাগ নম্বর দিয়ে পুরো কথাটি লিখবে, তারপরে ড্যাশ দিয়ে সঠিক অপশান, অর্থাৎ দাগ সঠিক অপশান কোনটা খ সেটা লিখবে, তারপরে উত্তরটি তোমরা লিখে দেবে। দেখো মানবিক সম্পদের একটি উদাহরণ হলো, এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, সঠিক অপশানটি হবে অপশান নাম্বার গ, অর্থাৎ দক্ষতা। এটা হচ্ছে মানবিক সম্পদের একটি উদাহরণ। ঠিক আছে, তো প্রান্তিকের বইয়ের আমার কাছে যে বই আছে সেই অনুযায়ী 106 নম্বর পেজে একটু দেখে নাও। তো দেখো এটা 106 নম্বর পেজ। তো এখানটায় নিচে চলে এসো, এখানটায় দেখো মানবিক সম্পদ, আর এখানে দেখো জনসংখ্যা, শ্রমশক্তি, কর্মদক্ষতা, এগুলো কি মানবিক সম্পদের উদাহরণ। তাহলে পরে দেখতে পেলে যে কর্মদক্ষতা বা দক্ষতা হচ্ছে মানবিক সম্পদের একটি উদাহরণ। এবার দেখো 1-এর 4, বিষুবরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হলো। এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, সঠিক অপশান হবে অপশান নাম্বার ক, অর্থাৎ 0 ডিগ্রি। তো উত্তরটি কিভাবে লিখবে তোমরা নিশ্চয়ই জানো। তো তোমরা এর যে উত্তরটা ছায়া প্রকাশনীর বইয়ের পেজ নাম্বার 3-তে একবার দেখে নাও। তো দেখো পেজ নাম্বার 3 নিচে চলে এসো, এই জায়গাটাতে একটা ছবি আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা। এখানে এই যে ধ্রুবতারার উন্নতি কোণ দেখতে পাচ্ছ 0 ডিগ্রি। দেখতে পাচ্ছ ধ্রুবতারার উন্নতি কত, এই নিরক্ষরেখা বা বিষুবরেখার যে অক্ষাংশ সেই অনুযায়ী উন্নতি কোণ হচ্ছে 0 ডিগ্রি। এখানটায় পড়ে নেবে, বুঝতে পারবে। এবার দেখো 1-এর 5, ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, গ্রস্ত উপত্যকা, মহাদেশ। এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার খ, অর্থাৎ ভঙ্গিল পর্বত। তো উত্তরটি তোমরা পেজ নাম্বার 42-তে একবার দেখে নাও। তো দেখো 42 নম্বর পেজ, এখানটায় নিচে আমি দাগ দিয়ে রেখেছি, দেখো গিরিজনী ভূ আলোড়ন। এর জন্য কি হয়, অনুভূমিকভাবে বা সমান্তরালভাবে কাজ করে গিরিজনী ভূ আলোড়ন। বুঝতে পারছো, তার জন্য কি তৈরি হয়, ভঙ্গিল পর্বত। তো এই জায়গাটা একটুখানি দেখে নিয়ে পড়ে নাও, তাহলে পরে বুঝতে পারবে। এবার দেখো 1-এর 6 কি বলছে, ঠিক জোড়াটি নির্বাচন করো। তো এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটি হচ্ছে অপশান নাম্বার গ, অর্থাৎ মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা, এটা জল ধারণ ক্ষমতা কম। তো এই যে উত্তরটি তোমরা দেখে নাও প্রান্তিকের বইয়ের 145 নম্বর পেজে। তো দেখো এটা হচ্ছে 145 নম্বর পেজ, আমার কাছে যে বই আছে সেই অনুযায়ী। আমি কেন উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের মধ্যে যাতে কোনো কনফিউশন না থাকে, আর কোনো কারণ নেই। ঠিক আছে, তো এখানে দেখো আমি দাগ দিয়ে রেখেছি ল্যাটেরাইট মাটি। এখানে কি হয়, এই মৃত্তিকাতে নুড়ি, কাঁকড় ও বালির ভাগ বেশি, তাই এর জল ধারণ ক্ষমতা কম। তাহলে পরে দেখতে পাচ্ছ ল্যাটেরাইট মাটিতে জল ধারণ ক্ষমতা কম, এই যে বিবৃতিটা এটাই হবে সঠিক। এবার দেখো 1-এর 7 কি বলছে, অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো। তো এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে অপশান নম্বর গ, অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। তো পৃষ্ঠা নম্বর 29-এ ছায়া প্রকাশনীর বইতে একবার দেখে নাও। তো দেখো 29 নম্বর পেজ দেখতে পাচ্ছ, এখানে
এখানে অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে প্রতিটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এবার দেখো 1-8 বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো। তো এখানে 4টি অপশান রয়েছে, সঠিক অপশান হবে অপশান নাম্বার খ, অর্থাৎ লাভা মালভূমি। তাহলে বিদার অগ্নুদ্গমের মাধ্যমে লাভা সমভূমি তৈরি হয়, লাভা মালভূমি তৈরি হয়। তো তোমরা পৃষ্ঠা নম্বর 55 ছায়া প্রকাশনীর বইয়ে দেখতে পাচ্ছ, একটু দেখে নাও এই জায়গাটা পড়ে নেবে, ভালো করে বুঝতে পারবে। তো দেখো লাভা মালভূমির উৎপত্তি এখানে একটু দাগ দিয়ে রেখেছি। দেখো বিদার অগ্নুদ্গমের ফলে তৈরি হচ্ছে কি ডেকান ট্রাপ। ডেকান ট্রাপ কিন্তু লাভা মালভূমির একটা হচ্ছে কি উদাহরণ, বুঝতে পারছো? তাহলে পরে বিদার অগ্নুদ্গমের মধ্যে ফলে তৈরি হচ্ছে কি লাভা মালভূমি। এবার দেখো 1-9 ঠিক জোড়াটি নির্বাচন করো। তো এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার খ, অর্থাৎ কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। তো সমুদ্র থেকে দূরবর্তী স্থান ছায়া প্রকাশনীর 108 নম্বর পেজ। তো দেখো 108 নম্বর পেজে একটা ম্যাপ আছে পশ্চিমবঙ্গের, এই ম্যাপটা দেখাচ্ছি কেন দেখে নাও। তো এই দেখো এইটা হচ্ছে কালিম্পং, দেখতে পাচ্ছ কালিম্পং জেলা এটা। আর সমুদ্র কোথায়? আর সমুদ্র হচ্ছে বঙ্গোপসাগর একদম দেখো নিচে, অর্থাৎ সমুদ্র থেকে অনেক দূরে কিন্তু উত্তরে অবস্থান করছে কালিম্পং জেলা, বুঝতে পারছো? তাহলে সঠিক বিবৃতি কোনটা হবে? সঠিক বিবৃতি হবে অপশান নাম্বার খ। এবার দেখো 2 নম্বর দাগের শূন্যস্থান পূরণ করো। এখানে 3টে শূন্যস্থান দেওয়া রয়েছে, প্রত্যেকটা শূন্যস্থানের মান হচ্ছে 1 করে। তো 2-1 কি বলছে দেখো, দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে ড্যাশ কোণে ছেদ করে। তো পৃষ্ঠা নম্বর 31-এ ছায়া প্রকাশনীর বই, সেখানে দেখে নাও। তো দেখো 31 নম্বর পেজ, এখানে চলে এসো, একটু দাগ দিয়ে রেখেছি। দেখো 6 নম্বর পয়েন্টটি, সব দ্রাঘিমা রেখার সঙ্গে নিরক্ষরেখা সমকোণে ছেদ করে, সমকোণ বা 90 ডিগ্রিতে ছেদ করে। তো দেখো লিখে দিয়েছি 90 ডিগ্রি বা সমকোণে ছেদ করেছে। তো যে কোনো একটি লিখলেই কিন্তু হবে, হয় তোমরা 90 ডিগ্রি কোণে ছেদ করেছে লিখবে, অথবা সমকোণে ছেদ করেছে এই কথাটি লিখবে। এবং উত্তরের নিচে কিন্তু যেহেতু শূন্যস্থান অবশ্যই দাগ দেবে, বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু উত্তরটি তোমরা পূর্ণ বাক্যে লিখবে খাতাতে। এবার দেখো 2 নম্বর দাগে কি বলছে, আবহাওয়া বিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে ড্যাশ বলে। তো পৃষ্ঠা নম্বর 70-তে একবার দেখে নাও। তো দেখো 70 নম্বর পেজ, এখানে আমি দাগ দিয়ে রেখেছি। দেখো যে রেগোলিথ গঠন, বাতাসের তাপ, বৃষ্টির জল ইত্যাদির দ্বারা আবহাওয়া বিকারের মাধ্যমে শিলা প্রথমে ভেঙে যায়, দীর্ঘদিন ধরে ভাঙতে শিলা বড়, মাঝারি, ছোট বিভিন্ন দানায় পরিণত হয়। এই শিলা চূর্ণ ভূত্বকের উপর আলগা এক পাতলা নরম আস্তরণ তৈরি করে, একে বলা হয় রেগোলিথ, বুঝতে পারলে? তাহলে যে শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হচ্ছে রেগোলিথ। দেখো আমি উত্তরটি লিখে দিয়েছি রেগোলিথ। এবারে দেখো 2-3 দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো ড্যাশ। তো ছায়া প্রকাশনীর বইতে পৃষ্ঠা নম্বর 112-তে একবার দেখে নাও। তো দেখো 112 নম্বর পেজ, এখানটাতে একটুখানি পড়বে, তাহলে বুঝতে পারবে। আমি দাগ দিয়ে রেখেছি। দেখো এটা হচ্ছে তিস্তা নদীর খাত, ঠিক আছে? দেখো শৈলশিরাটি এখানে আগে পড়বে, আমি অত বলছি না, তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। শৈলশিরাটি নেপাল থেকে দার্জিলিং জেলাকে পৃথক করেছে, তার মানে দার্জিলিং জেলার মধ্য দিয়েই কিন্তু তিস্তা নদী প্রবাহিত হয়েছে, বুঝতে পারলে? তাহলে শূন্যস্থানে বসবে তিস্তা, কথাটি লিখলেই কিন্তু হবে। এবার দেখো 3 নম্বর দাগের বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। তো এখানেও 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তো প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। তো 3-1 কি বলছে দেখো, নিরক্ষরেখায় অভিকর্ষের মান সর্বাধিক। তো এই যে বিবৃতিটা, চলো দেখা নেওয়া যাক ঠিক না ভুল। ছায়া প্রকাশনীর বইতে 4 নম্বর পেজে একটু দেখে নাও। দেখো এটা 4 নম্বর পেজ। তো এই জায়গাটাতে একটুখানি দেখে নাও যে নিরক্ষীয় ব্যাস কত 12,757 এবং মেরুদেশীয় ব্যাস কত 12,714। তাহলে মেরুদেশীয় ব্যাস কি ছোট, কম। নিরক্ষীয় ব্যাসের চেয়ে মেরুদেশীয় ব্যাস যেহেতু কম, সেজন্য মেরুদেশীয় অঞ্চলে কিন্তু যে অভিকর্ষজ টান সেটা কিন্তু বেশি হয়। এই জায়গায় দেখো আমি দাগ দিয়ে রেখেছি, নিরক্ষরেখার নিকটে অবস্থিত যে জায়গা সেখানে অভিকর্ষজ টান কম, এবং মেরুর কাছে যে অঞ্চলটা সেখানে কিন্তু অভিকর্ষজ টান বেশি। সেই জন্য এখানে দেখো বিবৃতিতে কি বলেছে যে নিরক্ষরেখায় অভিকর্ষের মান সর্বাধিক, কিন্তু এটা ঠিক কথা নয়, তোমরা বইতে দেখে নিলে। তাহলে পরে এই যে বিবৃতিটা, এটা কি বিবৃতি হলো না একটা ভুল বিবৃতি হলো। এবার দেখো 3-2 কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়ন বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এই বিবৃতিটাও কিন্তু একটা ভুল বিবৃতি, তোমরা উত্তরটা এইভাবেই কিন্তু খাতাতে লিখবে, বুঝতে পেরেছো? কেন ভুল বিবৃতি তোমরা ছায়া প্রকাশনীর বইয়ে 18 নম্বর পেজে একবার দেখে নাও। তো দেখো 18 নম্বর পেজ,
এখানটায় আমি দাগ দিয়ে রেখেছি, দেখো যে বায়ু ও সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে। তাহলে পরে উত্তর গোলার্ধে কোথায় কোন দিকে বাঁকছে না ডান দিকে বাঁকছে। এটা কিসের প্রভাব না কোরিওলিস বলের প্রভাবে। তাহলে বিবৃতিটি ভুল হলো। এবারে চলো 3-3 অচিরাচরিত শক্তির একটি উৎস জোয়ার ভাটা শক্তি। এটা কিন্তু একটা ঠিক বিবৃতি। বুঝতে পেরেছো কেন ঠিক বিবৃতি? দেখে নাও তোমরা নিজেরাই ছায়া প্রকাশনীর 101 নম্বর পেজে একটু দেখে নাও। তো দেখো 101 নম্বর পেজ নিচেটায় চলে এসে আমি দাগ দিয়ে রেখেছি অপ্রচলিত শক্তি বা অচিরাচরিত শক্তি, যেটা হচ্ছে তার উদাহরণ দেওয়া রয়েছে সূর্য, বায়ু, ভূতাপ, জোয়ার ভাটা, সমুদ্র তরঙ্গ। দেখতে পাচ্ছ? তার মানে জোয়ার ভাটা হচ্ছে একটা অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎসের উদাহরণ। এবার দেখো 4 নম্বর দাগের একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো 4-1 কি বলছে দেখো, কোনো স্থানের দ্রাঘিমা 24 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত হবে। তো এই বিষয়ের ধারণা তোমরা পেয়ে যাবে। তো ছায়া প্রকাশনীর বইতে 35 পেজে একটু দেখে নাও তোমরা। তো দেখো 35 নম্বর পেজ, এই জায়গাটা একটু খুব ভালো করে বোঝার জায়গা আছে। দেখো এখানে কি আছে যে কোনো স্থানের কলকাতার অক্ষাংশ হচ্ছে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, কিন্তু কলকাতার প্রতিপাদ স্থানের অক্ষাংশ হবে কত 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ। অর্থাৎ যদি অক্ষাংশ হতো তাহলে পরে যদি উত্তর থাকতো তাহলে পরে সেই একই কিন্তু সংখ্যা হয়ে আর দক্ষিণ করে দিলেই হয়ে যেত উত্তরটি। বোঝা গেল? কিন্তু এখানে কি বলেছে না, এখানে বলেছে যে কোনো স্থানের দ্রাঘিমা, অক্ষাংশ বলে কিন্তু দ্রাঘিমা বলেছে। সেই জন্য দ্রাঘিমার ক্ষেত্রে কীরকম হিসেবটা হয় একটু দেখে নাও। যে কলকাতার দ্রাঘিমা কত 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তার মানে অতএব কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত হবে? দেখো 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব ছিল, পশ্চিম হয়ে যায়নি কিন্তু। যদি অক্ষাংশের ক্ষেত্রে হতো শুধু পশ্চিম উত্তর দক্ষিণ করে দিলেই হয়ে যেত। যেহেতু এটা দ্রাঘিমা সেজন্য 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব যদি দ্রাঘিমা হয়, প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হবে কত 180 ডিগ্রি থেকে ওই 88 ডিগ্রি 30 মিনিট সেই দ্রাঘিমাটা বাদ দিলে যেটা পাবো সেইটা কিন্তু প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হবে। অর্থাৎ কত বাদ দিলে কত হচ্ছে 91 ডিগ্রি 27 মিনিট পশ্চিম হচ্ছে। বুঝতে পারছো? ভালো করে জায়গাটা বুঝে নাও। ঠিক এইটা যদি বুঝতে পারো, এবারে উত্তরটা আমি লিখিয়ে দিচ্ছি খাতাতে, দেখে নাও। তো দেখো 4-1 উত্তরটি তোমরা এভাবে লিখবে, কোনো স্থানের দ্রাঘিমা 24 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হবে 180 ডিগ্রি বিয়োগ 24 ডিগ্রি পশ্চিম। যেহেতু পূর্ব ছিল এখানে পশ্চিম হয়ে যাবে এবং 180 ডিগ্রি কিন্তু থেকে কিন্তু এইটা বিয়োগ হয়ে যাবে। অক্ষাংশের ক্ষেত্রে হলে কি হতো, পশ্চিম 24 ডিগ্রি উত্তর যদি হতো দক্ষিণ হয়ে যেত, বা দক্ষিণ যদি হতো উত্তর হয়ে যেত। কিন্তু যেহেতু এটা দ্রাঘিমা সেই জন্য 180 ডিগ্রি থেকে এইটা বিয়োগ করলাম এবং পূর্ব ছিল সঙ্গে সঙ্গে এখানে পশ্চিম হয়ে যাবে। 180 ডিগ্রি থেকে 24 ডিগ্রি বাদ দিলে থাকছে হচ্ছে 156 ডিগ্রি পশ্চিম। এবার দেখো 4-2 একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো। তো পৃষ্ঠা নম্বর 54তে একটু দেখে নাও। দেখো 54 নম্বর পেজ, এর নিচে পর্বত বেষ্টিত মালভূমির অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে, তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে। আমি তিব্বত মালভূমি এইটা তোমাদের উত্তর হিসাবে লিখে দিচ্ছি। তো দেখো উত্তর হিসেবে তোমরা 4-2 নম্বর দাগের এইভাবে লিখবে, একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম হলো ড্যাশ দিয়ে তিব্বত মালভূমি। এবার দেখো 4-3 কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহাওয়া বিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। তো পৃষ্ঠা নম্বর 69-এ একবার দেখে নাও। তো দেখো 69 পেজ, এখানে এই যান্ত্রিক এবং রাসায়নিক আবহাওয়া বিকারের যে পার্থক্য আছে সেখানটায় দেখে নাও যে উষ্ণ আর্দ্র জলবায়ুতে এই আবহাওয়া বিকার অধিক সংগঠিত হয়ে থাকে। কোন আবহাওয়া বিকার? রাসায়নিক আবহাওয়া বিকার। কোন জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়? উষ্ণ আর্দ্র জলবায়ুতে। তো দেখো উত্তরটি তোমরা দেখে নিয়েছো। উত্তরটি এইভাবে লিখবে 4-3 নম্বর দাগের, উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহাওয়া বিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। এবার দেখো 5 নম্বর দাগ, সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। 5-1 কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি উল্লেখ করো। তো পৃষ্ঠা নম্বর 93-তে একবার দেখে নাও। তো দেখো 93 পেজ, এখানে সম্পদের বৈশিষ্ট্যগুলো লেখা রয়েছে। তো যে কোনো নিরপেক্ষ বস্তু যদি সম্পদে পরিণত হতে হয় তাহলে পরে সম্পদের যে বৈশিষ্ট্যগুলো আছে না, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তার মধ্যে বিরাজমান থাকতে হবে বা বর্তমান থাকতে হবে। ঠিক আছে? তো এটাকেই আমি তোমাদের উত্তর মানে প্রশ্ন অনুযায়ী উত্তরটা যেভাবে হওয়া উচিত সেভাবে খাতাতে লিখে দিয়েছি, দেখে নাও। তো
তো দেখো 5-এর 1 নম্বর দাগের উত্তরটি তোমরা এভাবে লিখবে, নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে উঠতে গেলে যে যে শর্তগুলি থাকতে হবে সেগুলি হলো ড্যাশ দিয়ে। 1 নম্বর, উপাদানগুলির মধ্যে মানুষের চাহিদা পূরণ বা অভাব মোচন করার ক্ষমতা সৃষ্টি করতে হবে। 2 নম্বর, উপাদানগুলির কার্যকারিতা তৈরি হবে। 3 নম্বর, উপাদানগুলির উপযোগিতা থাকবে। 4 নম্বর, উপাদানগুলির মধ্যে গ্রহণযোগ্যতা ও ব্যবহারযোগ্যতা থাকতে হবে। এবং 5 নম্বর, উপাদানগুলির মধ্যে বিক্রয়যোগ্যতা ও হস্তান্তরিত হওয়ার ক্ষমতা থাকতে হবে। এই 5টি লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার দেখো 5-এর 2, জিপিএস এর 2টি ব্যবহার উল্লেখ করো। তো ছায়া প্রকাশনীর বই পৃষ্ঠা নম্বর 9-এ একবার দেখে নাও। তো দেখো পৃষ্ঠা নম্বর 9-এ জিপিএস এর ব্যবহার এখানে অনেকগুলি দেওয়া রয়েছে সুন্দর করে, যার জন্য আমি আলাদা করে খাতাতে লিখে নিই। তোমরা এখান থেকে যে কোনো দুটো পছন্দ অনুযায়ী খাতাতে লিখে দেবে। তোমরা যে কোনো ছোট ছোট দেখেও লিখতে পারো, এটা লিখতে পারো, অনেকগুলো দেওয়া আছে, 6-7টি দেওয়া আছে, যে কোনো দুটো তোমরা লিখবে, ঠিক আছে। 5-এর 3 দেখো কি বলছে, নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি কি কি। তো আমি এটা খাতাতে উত্তরটি লিখে দিচ্ছি, দেখে নাও। তো দেখো 5-এর 3-এর প্রশ্নটি আমি আগে লিখে নিয়েছি, উত্তর হিসাবে লিখবে এভাবে, নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি নিম্নলিখিত বলে পয়েন্ট করে লিখবে। 1 নম্বর, পলি সঞ্চয়। নদী ও খালের অতিরিক্ত ব্যবহারে জলের পরিমাণ কমে যায়, ফলে নদীর বা খালের গতিশীলতা কমে যায় ও সঞ্চয় কাজ বৃদ্ধি পায়, ফলে পলি সঞ্চিত হয়ে নদী বা খালের নাব্যতা হ্রাস পায়। 2 নম্বর, দূষণ বাড়ে। শিল্পকর্মে নদী বা খালের জলের অতিরিক্ত ব্যবহারে জলের দূষণ মাত্রা বৃদ্ধি পায়। 3 নম্বর, বন্যা। নদী বা খালের পলি সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায় বলে নদী বা খালের জলধারণ ক্ষমতা কমে যায়, ফলস্বরূপ বর্ষাকালে অতিরিক্ত জলের চাপে বন্যা দেখা যায়। এবং 4 নম্বর, বাস্তুতন্ত্রে ক্ষতিকর প্রভাব। অতিরিক্ত জলের ব্যবহারে নদী বা খালের বাস্তুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবার দেখো 5-এর 4, আবহাওয়া বিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো। তো প্রান্তিকের বইয়ের পৃষ্ঠা নম্বর 83-তে একবার দেখে নাও জায়গাটা। তো দেখো 83 নম্বর পেজ, এই নিচে এখানে প্রাণীদের দ্বারা যান্ত্রিক আবহাওয়া বিকার এবং প্রাণীদের দ্বারা রাসায়নিক আবহাওয়া বিকার রয়েছে। তোমরা এটা পড়ে নেবে যাদের কাছে বই আছে, আমি খাতাতে লিখে দিচ্ছি, উত্তরটি দেখে নাও। তো দেখো এভাবে তোমরা লিখবে 5-এর 4 নম্বর দাগের, আগে প্রশ্নটি আমি লিখে নিয়েছি, উত্তর এভাবে লিখবে, আবহাওয়া বিকারে প্রাণীদের ভূমিকা। 1 নম্বর, প্রাণীদের দ্বারা জৈব যান্ত্রিক আবহাওয়া বিকার। কি বলছি এখানে, কেঁচো, ছুঁচো, ইঁদুর, খরগোশ, কুকুর, শেয়াল ইত্যাদি প্রাণী এবং নানা প্রকার কীট পতঙ্গ শিলার উপর গর্ত খুঁড়ে শিলার আবহাওয়া বিকারে সাহায্য করে। 2 নম্বর পয়েন্ট লিখেছি দেখো, যে মানুষের বিভিন্ন কার্যাবলী দ্বারা আবহাওয়া বিকার, রাস্তা নির্মাণ, কৃষিকাজ, খনিজ দ্রব্য উত্তোলন, বৃক্ষচ্ছেদন প্রভৃতি কার্যাবলীর ফলে শিলায় আবহাওয়া বিকার হয়। এইটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে। এবার দেখো 6 নম্বর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে। 6-এর 1 কি বলছে দেখো, আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন। উত্তরটি আমি খাতায় লিখে দিচ্ছি, দেখে নাও। তো দেখো 6-এর 1 নম্বর দাগের প্রশ্নটি আমি লিখে নিয়েছি, উত্তর তোমরা এইভাবে লিখবে, আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করতে পারি না, তার কারণ হলো ড্যাশ। 1 নম্বর পয়েন্ট, সমান গতি। পৃথিবীর আবর্তন গতির সঙ্গে আমরাও অনবরত পৃথিবীর সাথে ঘুরে চলেছি, এর ফলেই পৃথিবীর আবর্তন গতি আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। 2 নম্বর, মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবী তার মাধ্যাকর্ষণ বলের দ্বারা মানুষ, জীবজন্তু ও যাবতীয় বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষিত করে, তাই কোনোভাবেই পৃথিবীর গতি বোঝা যায় না। এবং 3 নম্বর পয়েন্ট, ক্ষুদ্রাকার আকৃতি। পৃথিবীর আয়তনের অপেক্ষায় আমরা এতই ক্ষুদ্র যে আমাদের পক্ষে পৃথিবীর আবর্তন গতি বোঝা সম্ভব নয়। তো এইটুকু লিখে দেবে। এবার দেখো 6-এর 2, পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। তো ছায়ার বইয়ের পৃষ্ঠা নম্বর 61-তে দেখো 61 নম্বর পেজ, এখানে সমভূমির গুরুত্ব দেয়া রয়েছে সমস্ত পয়েন্ট করে। তো এই পয়েন্টের উপরে ভিত্তি করেই কিন্তু উত্তরটি লিখতে হবে। তো উত্তরটি আমি খাতায় লিখে দিচ্ছি, দেখে নাও। তো দেখো 6-এর 2-এর প্রশ্নটি আমি লিখেছি, উত্তর এভাবে লিখবে, পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, এর ভৌগোলিক কারণগুলি হলো ড্যাশ। 1 নম্বর পয়েন্ট, কর্মসংস্থানের সুযোগ।
কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতির বিপুল বিকাশ ঘটে সমভূমি অঞ্চলে, যেটি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ করে দেয়। 2 নম্বর, পরিবহনের সুবিধা। পণ্য ও যাত্রী পরিবহন খুব সহজে সমভূমি অঞ্চলে সম্ভব হয়। 3 নম্বর, নগরায়ন। নগরের বিকাশ ও প্রসার এবং সাংস্কৃতিক উন্নতি সমভূমিকে কেন্দ্র করেই ঘটে। খুব ছোট্ট ছোট্ট পয়েন্ট করে লিখেছি দেখো। 4 নম্বর, কৃষির প্রসার। সমভূমি চাষ আবাদের পক্ষে খুবই উপযোগী। 5 নম্বর, শিল্পে উন্নতি। বিভিন্ন পরিকাঠামোগত সুবিধার জন্য সমভূমি অঞ্চলে ভারী, মাঝারি, ক্ষুদ্র সব ধরনের শিল্পের প্রসার ঘটে। এবং শেষ পয়েন্ট 6 নম্বর, আদর্শ পরিবেশ। সমভূমি জীবন ধারণের জন্য আদর্শ পরিবেশ দেয়। এবার দেখো 6.3, আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো। তো ছায়া প্রকাশনীর বইয়ের পৃষ্ঠা নম্বর 52-তে একবার দেখে নাও। তো দেখো পেজ নাম্বার 52 বা 52, এখানে দেখো খুব সুন্দর করে বিষয়টা দেয়া রয়েছে, যার জন্য আমি খাতাতে কিন্তু আলাদা করে আর লিখিনি। ঠিক আছে, তো এখানে দেখো বিষয় আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। সঞ্চয়জাত পর্বতও যা, আগ্নেয় পর্বত তাই। ঠিক আছে, তো আগ্নেয় পর্বত লিখবে, এদিকে ক্ষয়জাত পর্বত লিখবে। এখানে প্রত্যেকটা বিষয় লেখা রয়েছে, 6টি পয়েন্ট দেওয়া রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট এভাবে লিখবে। আর আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বতের যে পার্থক্য সেটাও কিন্তু লিখে দেবে। আমি আলাদা করে আর পড়ে দিচ্ছি না, ভিডিওটা যাতে না বড় হয়। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে। তো 7-এর 1 কি বলছে দেখো, চিত্রসহ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ দাও। কি কি বিষয়? একটা হচ্ছে দিগন্তরেখা, 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে ধ্রুবতারা। তো এই যে ছায়ার বইয়ের পৃষ্ঠা নম্বর 3-তে একবার জায়গাটা দেখে নাও। তো দেখো পৃষ্ঠা নম্বর 3, এখানে দিগন্তরেখার ভিত্তিতে গোলীয় আকৃতির প্রমাণ, এবং এটা হচ্ছে ধ্রুবতারার যে অবস্থান তার উপরে ভিত্তি করে গোলীয় আকৃতির প্রমাণ এখানে দেয়া রয়েছে। ঠিক আছে, যাদের বই আছে তারা এই জায়গাটা পড়ে নেবে। এই ছবি দুটো কিন্তু আঁকতে হবে, তো আমি উত্তরটি খাতায় লিখে দিচ্ছি, দেখে নাও। তো দেখো 7-এর 1 তোমরা উত্তরটি এভাবে লিখবে, প্রশ্নটি আমি লিখে নিয়েছি, উত্তর লিখবে এইভাবে। ক নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে দিগন্তরেখার ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ। পয়েন্ট করলে এবারে দিগন্তরেখা, সমুদ্র কিংবা বিশাল প্রান্তরের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় যে জলরাশি বা ভূমি এবং আকাশ যেন একটি বৃত্ত রেখায় মিশে গেছে। এই রেখাকেই দিগন্ত রেখা বলে। এবারে প্রমাণ, পয়েন্ট মার্ক দিয়ে প্রমাণ লিখেছি। দেখো, যত ওপর থেকে দেখা যায় দিগন্ত রেখার পরিধিও তত বেড়ে যায়। ছবিতে স্তম্ভ থেকে বা অ্যারোপ্লেন বা হেলিকপ্টার থেকে ওপর থেকে দেখলে দিগন্ত রেখার পরিধি অনেক বেড়ে যাবে। স্তম্ভ থেকে দেখলে দিগন্ত রেখার যে পরিধি দেখা যাবে, বিমান থেকে দেখলে তা আরও অনেক বেড়ে যাবে। পৃথিবীর গোলীয় আকৃতির জন্যই এমনটি হয়। এইটি লেখার পরে বইতে যে ছবিটা দেয়া রয়েছে সেটাই আমি এঁকে দিয়েছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় কিভাবে তোমরা ছবিটা আঁকবে। তোমরা দেখে নাও, ছবিটা এইভাবে লিখবে, এই কথাটিও তোমরা এই বক্সের মধ্যে লিখে দেবে এইভাবে। এবারে দেখো খ নম্বর পাঠের উত্তর, ধ্রুবতারার ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ। উত্তর, প্রথম পয়েন্ট মার্ক দিয়ে, উত্তর মেরুর ঠিক মাথার উপর ধ্রুবতারা অবস্থান করে। যতই উত্তর মেরু থেকে নিরক্ষরেখার দিকে আসা যায় ততই কৌণিক মান কমতে থাকে। নিরক্ষরেখায় ধ্রুবতারাকে দিগন্তে দেখা যায়। এইবারে পয়েন্ট মার্ক দিয়ে লিখবে প্রমাণ, পৃথিবী সমতল হলে ভূপৃষ্ঠের যে কোনো স্থান থেকে ধ্রুবতারাকে একই কৌণিক দূরত্বে দেখা যেত, কিন্তু পৃথিবী গোলাকার বলেই অনুভূমিক তলের সাপেক্ষে ধ্রুবতারাকে বিভিন্ন স্থানে বিভিন্ন কোণে লক্ষ্য করা যায়। তো বইতে যে এই যে ছবিটি, এই ছবিটি তোমরা এখান থেকেও আঁকতে পারো। আমি ছবিটি যাতে তোমরা নিজেরা কিভাবে আঁকবে বুঝতে পারো, সেই জন্য কিন্তু আমি নিজে খাতাতেও এঁকে দিয়েছি। তোমরা ছবিটা ভালো করে দেখে নাও, এবং এই বক্সে কি লিখবে, গোলাকার পৃথিবীর বিভিন্ন অক্ষাংশ থেকে ধ্রুবতারার উন্নতি, এবং ছবিটা যেভাবে আঁকতে হবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে এঁকে দেবে এইভাবে। এবার দেখো 7-এর 2, উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা আবহাওয়া বিকারগ্রস্ত হয়, চিত্রসহ ব্যাখ্যা করো। এটা হচ্ছে প্রথম অংশ প্রশ্নের। আরেকটা প্রশ্নের সঙ্গে জুড়ে দেওয়া রয়েছে, অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কিভাবে বিয়োজিত হয়, উদাহরণ সহ লেখো। তো এই দুটি প্রশ্নের উত্তরই কিন্তু 68 নম্বর পেজ, দেখো 68 নম্বর পেজ, এখানে
তোমরা পেয়ে যাবে। তুহিন খণ্ডীকরণ এই বিষয়টা এখানে দেয়া রয়েছে, এবং আরেকটা হচ্ছে রাসায়নিক আবহবিকারের অন্তর্গত জারণ বা অক্সিডেশন। ঠিক আছে, এখানেও কিন্তু এটা দেয়া আছে। তোমরা যাদের কাছে এই বইটা আছে বা অন্য লেখকের বই থাকলেও এই আবহবিকার চ্যাপ্টারে কিন্তু তোমরা এই বিষয়টা পেয়ে যাবে। উত্তরটি আমি খাতায় লিখে দিচ্ছি, দেখে নাও। তো দেখো 7-2 প্রশ্নটি প্রথম পার্ট এটা, তার উত্তর লিখছি। তুষার কার্যের ফলে আবহবিকার বা তুহিন খণ্ডীকরণ। ঠিক আছে, পয়েন্ট করে লিখবে এভাবে। উচ্চ পার্বত্য অঞ্চলে দিনের বেলা তুষার বা বরফ গলা জল শিলার ফাটলের মধ্যে প্রবেশ করে। রাত্রিবেলা উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে গেলে সেই জল পুনরায় বরফে পরিণত হয়ে আয়তনে শতকরা 9 ভাগ বেড়ে যায়। এর ফলে শিলা ফাটলের দুপাশের দেয়ালে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়। এক সময় ফাটলটি বেড়ে গিয়ে দুপাশের দেয়ালের শিলাস্তর ভেঙে পড়ে ক্ষুদ্র ক্ষুদ্র কোণাকৃতির প্রস্তর খণ্ডে পরিণত হয়। এই প্রক্রিয়াকে তুহিন খণ্ডীকরণ বা খণ্ড বিসরণ বলে। তো ছবিটি আমি বইতেও দেখিয়েছি। তো এই ছবিটি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় আমি খাতাতেও এঁকে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো কিভাবে আঁকতে হবে। নিশ্চয়ই খুব কঠিন ছবি নয়, আমি আর ভালো করে ব্যাখ্যা করে দিচ্ছি না, তোমরা দেখে নাও ভালো করে, এইভাবে এঁকে দেবে ছবিটাই। এবার দেখো 7-2 সেকেন্ড পার্ট, যে প্রশ্নের দ্বিতীয় অংশ এটা লিখেছি। উত্তর এভাবে লিখবে পয়েন্ট মার্ক দিয়ে। শিলা মধ্যস্থ খনিজগুলির সাথে বাতাসে থাকা অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলার পরিবর্তনকে জারণ বা অক্সিডেশন বলে। এবারে 2 নম্বর উদাহরণ দিতে বলেছে, পয়েন্ট মার্ক দিয়ে লিখেছি উদাহরণ। লোহা যখন শিলা মধ্যস্থ লৌহ খনিজ ফেরাস অক্সাইড রূপে থাকে তখন তা ভীষণ কঠিন হয়, কিন্তু জারণ প্রক্রিয়ায় জলে দ্রবীভূত অক্সিজেন যুক্ত হয়ে ফেরিক অক্সাইডে পরিণত হলে তা সহজেই ভেঙে যায় এবং শিলার উপরে মরচে পড়ে। ঠিক আছে, এবারে পয়েন্ট মার্ক দিয়ে বিক্রিয়ার যে সমীকরণ সেটা তোমরা লিখে দেবে, যে কি 4FeO + 3H2O + O2, তীর চিহ্ন দিয়ে লিখবে 2Fe2O3, কমা দিয়ে 3H2O। এটা হচ্ছে ফেরাস অক্সাইড, এটা হচ্ছে জল, এটা হচ্ছে অক্সিজেন, আর এই যে সংকেতটা এটা হচ্ছে ফেরিক অক্সাইডের সংকেত। এবারে দেখো শেষ প্রশ্ন 7-3, পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়। তো পৃষ্ঠা নম্বর ছায়া প্রকাশনীর বইয়ের 124 নম্বর পেজে একবার দেখে নাও। তো দেখো 124 নম্বর পেজ, যাদের কাছে বইটি আছে তারা তো পেয়েই যাবে, যাদের কাছে নেই তারা এখান থেকে দেখে নাও। দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, যার জন্য আমি খাতাতে আলাদা করে লিখিনি। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এখানে মোট 5টি পয়েন্ট দেওয়া রয়েছে। এই 5টি যেভাবে পয়েন্ট করে দেওয়া রয়েছে ঠিক একই রকমভাবে তোমরা খাতাতে লিখে দেবে। আমি আলাদা করে আর পড়ছি না, ভিডিওর দৈর্ঘ্য যাতে বড় না হয়ে যায়। ঠিক আছে, যাদের কাছে বই আছে তারা পেয়ে যাবে, যাদের কাছে বই নেই তারা এখান থেকে দেখে লিখে নাও। এই ছিল ক্লাস 9-এর ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কম্পাইলেশনের যে প্রশ্নগুলি ছিল তার উত্তর। তো ক্লাস 9-এর অন্যান্য সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কম্পাইলেশনের উত্তর যদি তোমরা পেতে চাও তাহলে পরে কিন্তু ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।